দেখো, খনিজ সম্পদ এবং জীবাশ্ম, মিনারেল রিসোর্সেস অ্যান্ড ফসিলস, এই অধ্যায়টা আমরা আজকে পড়ব। এই অধ্যায়ে আমরা কি কি পড়ব যদি একবার দেখি। জীবাশ্ম জ্বালানির ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো। জীবাশ্ম জ্বালানি বিষয়টা কি মূলত, পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ হিসেবে ব্যাখ্যা করতে পারবো। পেট্রোলিয়ামের ব্যবহার, আমরা পেট্রোলিয়াম থেকে বিভিন্ন পদার্থ আলাদা করব, এগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যবহার নিয়ে আলোচনা আছে শুরুতেই। এরপরে এগুলো শ্রেণীবিভাগ, মানে হলো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। আমরা মেইন আলোচনার টপিক হচ্ছে মূলত এই অধ্যায়ে হাইড্রোকার্বন বা জৈব যৌগ নিয়ে। এখানে আমরা মূলত সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো দেখব, এগুলো কীভাবে প্রস্তুত হচ্ছে, এগুলো ধর্ম কীরকম। একদম সবশেষে গিয়ে প্লাস্টিক দ্রব্য বা পলিমার, হ্যাঁ, এগুলা। দেন লাস্টের টপিকগুলো অতটাই আনা, ওদের মূল আলোচনার টপিক এগুলোর মধ্যেই থাকবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিডের ব্যবহার, এগুলো আর কি। ঠিক আছে, আজকে আমরা মূলত জীবাশ্ম জ্বালানির ধারণাটা একটু পড়ব, দেন এই চিত্রটা একটু বুঝবো, দেন এগুলোর ব্যবহারগুলো জানবো, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা এবং বিশেষ করে নামকরণটা আজকে ক্লিয়ার করে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, অধ্যায়টা মোটামুটি বেশ ছোট, তবে তোমাদের জন্য একটু নতুন হওয়াতে বিশেষ করে নামকরণটা কঠিন লাগে, হ্যাঁ, তাছাড়া কিছুই না, মূলত ছোট চ্যাপ্টার এটা। দেখো, জীবাশ্ম জ্বালানি বা ফসিল। জীবাশ্ম শব্দটাকে একটু ভাঙাও। জীব যুগ অশ্ব, জীব প্লাস অশ্ব সমান জীবাশ্ম। জীব মানে তো জানো, যার প্রাণ আছে, আর অশ্ব মানে কি, ধ্বংসাবশেষ। ঠিক আছে, তো জীবের ধ্বংসাবশেষকে আমরা বলতেছি জীবাশ্ম। যখন আমাদের পৃথিবীতে বড় কোনো দুর্যোগ হয়েছিল অনেক বছর আগে, তখন আমাদের মাটির নিচে গাছপালা, প্রাণী ইত্যাদি পড়ে ধ্বংসাবশেষ তৈরি হয়। এই ধ্বংসাবশেষ অনেক বছর পরে যখন আস্তে আস্তে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এখানে হতে থাকে মাটির নিচে, তখন এগুলো বিভিন্ন গ্যাস ফর্ম করে মাটির নিচে। ওইগুলোই হলো মূলত জীবাশ্ম জ্বালানি, বর্তমানে যেগুলো আমরা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম হিসেবে, কয়লা হিসেবে ইউজ করছি। ঠিক আছে, এই ঘটনাগুলো এখানে দেওয়া আছে, একদম বাংলা পড়া, তোমরা পড়লেই বুঝতে পারবা। বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, হ্যাঁ, বহু প্রাচীনকালে অনেক দুর্ঘটনা করতে পারে না, যার জন্য এগুলো মাটি চাপা পড়েছে। এটাই হচ্ছে জীবাশ্ম, জীবের অশ্ব। ঠিক আছে, জীবের ধ্বংসাবশেষ শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া যায়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। তো কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামকে আমরা জীবাশ্ম জ্বালানি বলতে পারি। এখানে আরও কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একবার রিডিং দিও, হ্যাঁ, এগুলো আমারই গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি পড়াচ্ছি না। আসো আমরা প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস নিয়ে একটু দেখি। প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস সংকেত হচ্ছে যে CH4 বা মিথেন। হ্যাঁ, যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মূলত আমরা অনেক প্রকারের গ্যাস পাই, এখানের মধ্যে প্রধান গ্যাস হলো মিথেন। ঠিক আছে, CH4। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন, যার 80% আমাদের এখানে বলা আছে। তো এছাড়াও আর কী কী গ্যাস থাকতে পারে, ইথেন থাকতে পারে, প্রোপেন থাকতে পারে, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি গ্যাস থাকতে পারে প্রাকৃতিক গ্যাসের মধ্যে আর কি, আমরা যে গ্যাসটা বাসার বাড়িতে রান্নার কাজে ব্যবহার করে থাকি। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে 95 থেকে 99% মিথেন, মানে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় এটা অনেক বেশি বিশুদ্ধ। কারণ দেখো, প্রাকৃতিক গ্যাসের মধ্যে, ন্যাচারাল গ্যাসের মধ্যে তো অনেক গ্যাসের মিশ্রণ থাকবে, প্রধান গ্যাসকে মিথেন। তাহলে এই প্রধান গ্যাসটা যত বেশি থাকবে, ওই গ্যাসটা তত বেশি ভালো, তত বেশি বিশুদ্ধ। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া যায়, এগুলোতে 95 থেকে 99% পরিমাণ মিথেন পাওয়া যায়, যেটা নির্দেশ করে যে বাংলাদেশের গ্যাসসমূহ অনেক বেশি পিওরড, অনেক বেশি বিশুদ্ধ। ঠিক আছে, কারণ ওখানে তুমি ইথেন তো আমাদের ডিজায়ারেবল না, ইথেন আমাদের এখানে ডিজায়ারেবল না, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এগুলো ডিজায়ারেবল না, আমরা চাচ্ছি যে মিথেন। সো ওইখানে মিথেন যত বেশি থাকবে ওটা বেশি বিশুদ্ধ বলবো। হ্যাঁ, তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো তোমাদের আপাতত হিজিবিজি লাগতে পারে, আমরা যখন নামকরণটা পড়বো তোমাদের সহজ লাগবে। দেখো, আমরা বললাম যে অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়া ধ্বংসাবশেষ, দেখো এই যে মাটির নিচে চাপা পড়ে আছে অনেক ধ্বংসাবশেষ, গাছপালা, অনেক বছর ধরে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়েছে, এখন এগুলো পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। কিসে? পেট্রোলিয়ামে।
আমরা এগুলা মাটি থেকে তুলে নিয়ে আসছি, মাটি থেকে এগুলাকে তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এখন এগুলাকে আমরা তোমার বিভিন্ন উপাদান এখান থেকে পৃথক করব, কারণ এই পেট্রোলিয়ামের মধ্যে অনেক উপাদান একসাথে যুক্ত আছে, অনেক উপাদান আছে। এই পেট্রোলিয়ামের মধ্যে তুমি কী কী পাবা? পেট্রোলিয়ামগুলোর মধ্যে তুমি পেট্রোলিয়াম গ্যাস পাবা, গ্যাসোলিন বা পেট্রোল পাবা, ন্যাপথা পাবা, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং তেল, প্যারাফিন মোম, জ্বালানি, বিটুমিন, এই সব কিছু পাবা এই মাটির নিচ থেকে যেটা তুলেছো তুমি ওই পেট্রোলিয়ামের মধ্যে। এখন এইগুলাকে তুমি আলাদা করতে হবে না। পেট্রোলিয়াম তুমি যেটা মাটি থেকে তুলেছো ওটাকে ডিরেক্ট তুমি নিজের কাজে ব্যবহার করতে পারবে না, তোমাকে এখন এগুলাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য যে পদ্ধতি সেটাকে আমরা বলি আংশিক কলাম পদ্ধতি বা আংশিক পাতন। আমরা আংশিক কলামে এই কাজটা করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানকে আলাদা করার জন্য যে পদ্ধতিতে আমরা আলাদা করতেছি এটাকে আমরা আংশিক পাতন বলতেছি, ঠিক আছে? শুরুতে দেখো এখানে আমাদের অপরিশোধিত পেট্রোলিয়াম, মানে তুমি ডিরেক্ট মাটি থেকে যেটা তুলেছ, হ্যাঁ, ওইটা এখানে ডিরেক্ট ঢুকাবা। এখানে একদিন সব কিছু মিশ্রিত আছে এই জায়গার মধ্যে। তুমি মাটি থেকে যেটা তুলেছো এখানে সব কিছু আছে। তাহলে এখানে দিলা, এই যে এই চেম্বারের মধ্যে দিলা, এটা হচ্ছে যে চুল্লির মধ্যে দিলা। এখানে দেখো আমাদের বিভিন্ন চেম্বার আছে, এই যে একদম শুরুতে একটা চেম্বার, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবার অনেকগুলো চেম্বার আছে। এখন এই চেম্বারের এক একটা চেম্বারের টেম্পারেচার এক এক রকম। দেখো এই চেম্বারের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 170, 270, 340, লাস্টে 340-এর চাইতে বেশি হবে। এর মানে কি, কেন এগুলা টেম্পারেচারটা ভিন্ন রাখা হয়েছে? দেখো আমরা জানি আমাদের এক একটা পদার্থের স্ফুটনাঙ্ক এক এক রকম হয়, এক একটা পদার্থের গলনাঙ্ক এক এক রকম হয়। আমরা যদি স্ফুটনাঙ্কের বিষয়টা বলি, স্ফুটনাঙ্ক মানে কি, যে পদার্থকে যদি তাপ দিতে থাকো, যে তাপমাত্রা এটা গ্যাসে পরিণত হয়ে যাবে, এটাই হচ্ছে তার স্ফুটনাঙ্ক। ধরো এটা হচ্ছে পানি এখন এই পাত্রের মধ্যে আছে, ঠিক আছে? তুমি যদি পাত্রের নিচে তাপ দিতে থাকো, এটা 100 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে গেলে আলটিমেটলি এটা তোমার ফুটতে শুরু করবে না। ফুটা শুরু করার পরে এটা আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যাবে। তো এটা কি এখানে থাকবে তখন? না। তো এটাই হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এখানে অনেকগুলা পদার্থ আছে না, অনেকগুলা পেট্রোলিয়ামের মধ্যে তুমি অনেকগুলা পদার্থ এখানে একসাথে যুক্ত আছে। তোমার কাজ হলো ওই পদার্থগুলোকে আলাদা করে ফেলা আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে। তো এখন আমরা ওই যে তোমার স্ফুটনাঙ্ক, ওই স্ফুটনাঙ্ককে কাজে লাগাবো এই পদার্থগুলোকে আলাদা করার জন্য, কারণ এক একটা পদার্থের স্ফুটনাঙ্ক এক এক রকম হয়। সো আমরা যখন এগুলাকে বিভিন্ন চেম্বারে বিভিন্ন টেম্পারেচারের চেম্বারে নিয়ে যাব, তখন ওই চেম্বারের জন্য যেটার স্ফুটনাঙ্ক যত, ওই স্ফুটনাঙ্ক পৌঁছাইলে এটা গ্যাসে পরিণত হয়ে যাবে, দেন আলটিমেটলি ওটাকে আমরা আলাদা করে ফেলতে পারতেছি। যেমন ধরো এখান থেকে পেট্রোলিয়াম গ্যাসটা এই দিকে যাচ্ছে, এই চেম্বারের মধ্যে আসছে। এখন এই চেম্বারের মধ্যে টেম্পারেচার কত রাখছো তুমি? ধরো যে উপরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস রাখছো, উপরের চেম্বারের তাপমাত্রা কত? 20। এখন 20 ডিগ্রি তো এখানে অনেকগুলা উপাদান আছে, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল তেল, জ্বালানি, অনেকগুলো আছে না? এখন সবার স্ফুটনাঙ্ক তো 20 ডিগ্রি না, শুধুমাত্র পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে যে 20 ডিগ্রি। তো একমাত্র এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র পেট্রোলিয়াম গ্যাসটা স্ফুটনাঙ্কে পরিণত হবে বা বাষ্পে পরিণত হবে। দেন ওই বাষ্পটা কী হবে? তোমার উড়ে যাবে না, এই বাষ্পটা এইদিকে পাইপের মধ্যে চলে যাবে। তাহলে কি হলো? এই যে তোমার পেট্রোলিয়াম থেকে তুমি পেট্রোলিয়াম গ্যাসটাকে আলাদা করে ফেলতে পারছো। সেমভাবে যখন এই চেম্বারের মধ্যে আসবে, এই চেম্বারের টেম্পারেচার কত? 70। এখন 70 তো তোমার সবগুলা গ্যাসের স্ফুটনাঙ্ক না, স্পেসিফিকলি পেট্রোল বা গ্যাসোলিনের স্ফুটনাঙ্ক হচ্ছে যে 70। তো যখনই তোমার টেম্পারেচারটা 70-এ পৌঁছাবে, তখন গ্যাসোলিন তোমার বাষ্পে পরিণত হবে, ওই বাষ্পটা এই নালি দিয়ে দিকে বেরিয়ে যাবে, আলটিমেটলি তুমি পেট্রোলিয়াম থেকে গ্যাসোলিনকে আলাদা করে ফেলতে পারছো। সেমভাবে তুমি যখন এখানে তাপমাত্রাটা 120-এ পৌঁছাবা, 120-এ পৌঁছালে তোমার ওই যে ন্যাফথা তোমার এখানে স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে, তার ফলে ন্যাফথাটার দিকে বেরিয়ে যাবে। সো এক একটা পদার্থের স্ফুটনাঙ্ক এক এক রকম। ওই স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমরা অপরিশোধিত পেট্রোলিয়াম, বা এখানে অপরিশোধিত কেন বলতেছে, কারণ সবগুলো মিশ্রিত অবস্থায় আছে, এখানে অনেক কিছু ভেজাল আছে, সব কিছু মিশ্রিত অবস্থা থেকে তুমি আলাদা আলাদা পদার্থ বের করে ফেলতে পারতেছো, যে আলাদা আলাদা পদার্থগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। যেমন কেরোসিন আমরা ব্যবহার করি, ডিজেল তেল গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করি, তারপর পেট্রোল আমরা ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করি, বিটুমিন পিচ, এই যে রাস্তার পিচ করার কাজে বিটুমিন ব্যবহার করা হয় না, ওইটাই ইউজ করা হয়, জ্বালানি তেল। সো আমরা এই পদার্থগুলোকে আলাদা করে ফেলতে পারতেছি, দেন আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। বাট
পেট্রোলিয়ামকে আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারতেছি না, কারণ এখানে সব কিছু উপাদান একসাথে আছে। সো আমাদের এই আংশিক কলামের সামারি হচ্ছে এটা, যে আমরা এই কলামটার মাধ্যমে তোমার পেট্রোলিয়ামের মধ্যে থাকা বিভিন্ন উপাদানকে আলাদা করে থাকি। পেট্রোলিয়ামের মধ্যে মিশ্রিত থাকা অনেকগুলো উপাদানকে আলাদা করার পদ্ধতিই হচ্ছে মূলত আংশিক পাতন পদ্ধতি, ঠিক আছে? তো আমরা এখন স্পেসিফিকলি একটু পড়ি যে কী কী আছে। শুরুতে দেখো পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে এটা একটু মনে রাখতে হবে। মানে হলো 0 থেকে 20 হলে পেট্রোলিয়ামটা তোমার কিসে পৌঁছায়? স্ফুটনাঙ্কে পৌঁছায়। তাহলে এর মধ্যে গেলে এটা বাষ্পীভূত হয়ে যাবে। এবং এর হাইড্রোকার্বন সমূহ হয়ে থাকে অণুতে কার্বন সংখ্যা থাকে 1 থেকে 4। মানে পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কার্বন সংখ্যা হবে 1 থেকে 4। আমরা কার্বন সংখ্যা এগুলো পড়তেছি একটু পরে। নামকরণ যখন পড়বো তোমাদের অধ্যায়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের অধ্যায়টা কঠিন লাগার কারণই হলো নামকরণটা তোমরা বুঝো না, ফলে তোমাদের অধ্যায়টা কঠিন লাগে। বাট তুমি যদি নামকরণটা বুঝো, তোমাকে সংকেত দিলে তুমি যদি নামটা বলে দিতে পারো, তোমার নিজেরও মানে এটা বেশ লাগবে যে তুমি পারতেছো, দেন অধ্যায়টাও সহজ লাগবে। আচ্ছা, পেট্রোলিয়ামের শতকরার মধ্যে 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। মানে পুরোটা পেট্রোলিয়ামের মধ্যে 2% তুমি পেট্রোলিয়াম গ্যাস পেতে পারো। এবং এই পেট্রোলিয়াম গ্যাসকে আমরা সিলিন্ডারে ভর্তি করা হয়। আমরা বাজারে যে এলপিজি পাই, ওটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মানে এখানে যে পেট্রোলিয়াম গ্যাসটা আছে এটা কি পিজি না, ওটাকে যখন তুমি অনেক চাপে গ্যাস তরলে পরিণত করবা, বাষ্পকে যখন তুমি অনেক চাপ দাও তখন এটা তরলে পরিণত হয়ে যায়। তখন এটাকে আমরা বলি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস, যেটা আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি। বুঝছো? পেট্রোল গ্যাসের মধ্যে টেম্পারেচার কত? 121 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। মানে 21 থেকে 70-এর মধ্যে হলে এটা তোমার বাষ্পীভূত হয়ে যায় এবং এটাকে তুমি আলাদা করে ফেলতে পারো ওই আংশিক কলামের মাধ্যমে। এবং এখানে কার্বন অনুসংখ্যা কত? 7 থেকে 10 পর্যন্ত। পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ পেট্রোল থাকে, 5%। কোথায় ব্যবহার করা হয়? এটি গুরুত্বপূর্ণ বেশি। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন বা পেট্রোল ব্যবহার করা হয়। ন্যাফতার মধ্যে 71 থেকে 120 পর্যন্ত আমরা টেম্পারেচারের রেঞ্জটা পেয়ে থাকি। 71 থেকে 120 হলে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারবো। এবং হাইড্রোকার্বন সময় কার্বনের সংখ্যা হচ্ছে 7 থেকে 14, ঠিক আছে? এবং 10% পর্যন্ত ন্যাফতা পেয়ে থাকো তুমি। মানে টোটাল পেট্রোলিয়ামের মধ্যে 10% তুমি ন্যাফতা পেতে পারো। কোথায় ব্যবহার করা হয়? জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। কেরোসিন কত পার্সেন্ট? কেরোসিনের টেম্পারেচার কত? 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। এবং এদের কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16। 13 ভাগ পর্যন্ত তুমি কেরোসিন পেয়ে থাকো। কোথায় ব্যবহার করা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা পরীক্ষা আসে। জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে আমাদের এই পেট্রোলিয়ামটা ব্যবহার করা হয়। তাহলে কেরোসিনের বহুল ব্যবহৃত একটা জায়গা হচ্ছে যে জেট ইঞ্জিনের জ্বালানি। ডিজেলের রেঞ্জটা হলো 171 থেকে 270 এবং কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। কোথায় ব্যবহার করা হয়? যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ মানে লুব্রিকেটিং যে পদার্থগুলো আছে, তারপর হচ্ছে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। প্যারাফিন মোমের রেঞ্জ হলো 271 থেকে 340। কার্বনের অনুসংখ্যা হচ্ছে 20 থেকে 30। প্যারাফিন মোম হচ্ছে টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। টয়লেট্রিজ মানে তো জানো, টয়লেট্রিজ মানে হলো আমরা তোমার ওয়াশরুমে যে উপাদানগুলো মানে আমাদের প্রসাধনী শিল্প আর কি, এক কথায় বলতে পারো। লাইক আমাদের লিপস্টিক মেয়েরা যেগুলো দেয়, তারপর হচ্ছে গ্লিসারিন, বিভিন্ন ক্রিম, হ্যাঁ, এগুলো হচ্ছে টয়লেট্রিজ উপাদান। তারপর হচ্ছে সুফ মানে হলো সাবান, ভ্যাসলিন, এগুলো তৈরিতে আমাদের প্যারাফিন মোম ব্যবহার করা হয়। পিচ, এটার 340-এর উপরে মানে এর চেয়ে বেশি যখন যায় এবং 30-এর বেশি কার্বন সংখ্যা পায়, রাস্তা তৈরির কাজে ব্যবহার করা যায়। আমরা রাস্তা তৈরির কাছে যে পিচগুলো ব্যবহার করা হয় না, রাস্তা কালো যেগুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে মূলত পিচ বা বিটুমিন, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত আমাদের ব্যবহার। এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। সো তোমরা রেঞ্জগুলো মনে রাখবা আর কোথায় ব্যবহার করা হচ্ছে এটা মনে রাখবা। রেঞ্জগুলো মনে রাখার একটা শর্ট টেকনিক আমি বলে দিই। দেখো এখানে 0 থেকে 20 শুরু হয়েছে না, এই 20-এর সাথে 50 যোগ করে কত হয়? 70 না? এই যে 20-এর সাথে 50 যোগ করলে 70। আবার 70-এর সাথে আরও 50 যোগ করে কত হয়? 120। এই যে 120-এর সাথে আরও 50 যোগ করে কত হয়? 170। তাহলে তুমি এখানে জাস্ট 20টা মনে রাখো। এই 0 থেকে 20 হলো তোমার পেট্রোলিয়াম গ্যাস, 20-এর সাথে দেন 21 থেকে 70 মানে 50 যোগ করে 70। আবার 70-এর সাথে আরও 50 যোগ করে 120। এই যে 120 পর্যন্ত, 120 আরও 50 যোগ করে 170। দেন পরে আবার 100 যোগ করতে হয়, 270। দেন এটা মুখস্থ রাখবা আর কি, ঠিক আছে? তো প্রথম 3টা এমনি মনে রাখা যায় যে 50 যোগ করে আমরা পাচ্ছি। 20-এর সাথে 50 যোগ করলে 70, 70-এর সাথে 50 যোগ করলে 120, 120-এর সাথে আরও 50 যোগ করলে 170। মনে রাখার একটা টেকনিক, আমি মনে রাখছি এভাবে, তোমরা চাইলে মনে রাখতে পারো। আর এটা আশা করি বুঝছো যে কীভাবে আমরা আলাদা করতেছি, ঠিক আছে? আমরা এখন মূল অধ্যায়ে ঢুকতেছি। এটা আমাদের জাস্ট ছিল, আমাদের মূল পড়াশোনা হচ্ছে মূলত এইগুলা, ঠিক আছে? আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়ব এখন। আমি তোমাদেরকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা বোঝানোর আগে
আমি আগে নামকরণটা একটু বুঝাইতে হবে, কারণ নামকরণ যতক্ষণ না তোমরা বুঝতেছো তোমাদের অধ্যায়টা কঠিন লাগবে, ঠিক আছে? সো আমরা আগে হাইড্রোকার্বন বিষয়টা জেনেই তারপর নামকরণে চলে যাচ্ছি। খেয়াল করো হাইড্রোকার্বন বিষয়টা কি। নামের আগে শুরুতে কি আছে? হাইড্রো, তার মানে হাইড্রোজেন, কার্বন তার মানে সি। তার মানে হাইড্রোজেন এবং কার্বন এর সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। আমাদের কার্বন হলো পর্যায় সারণীর 6 নম্বর মৌল, মানে পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেন হলো 1 নম্বর মৌল। এই দুইটা যৌগের সমন্বয়ে, এই দুইটা মৌলের সমন্বয়ে গঠিত যে যৌগ, এটাকে আমরা বলবো হাইড্রোকার্বন। হাইড্রোজেন কার্বনের সমন্বয়ে গঠিত যৌগই হলো কি? হাইড্রোকার্বন, ঠিক আছে? এবং আমাদের এই হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগের অপর নাম আমরা জৈব যৌগ বলে থাকি। কি বলে থাকি? জৈব যৌগ। যদিও তোমরা অনেক বিস্তারিত জানবা এইচএসসিতে গেলে। জৈব যৌগ আমাদের মূলত এইচএসসিতেই অনেক বিস্তারিত পড়ানো হয়, ঠিক আছে? আমার একটা নোটই আছে, আমার হাতে লেখা নোট জৈব যৌগের উপরে, প্রায় 600 পৃষ্ঠা হবে, 600 পৃষ্ঠা। আমি এইচএসসিতে যাদেরকে পড়াই তাদেরকে এই শিটটা দিয়ে দেই, ওইখান থেকে মূলত পড়াই এবং সহজ লাগে তখন। হ্যাঁ, কারণ বইটা অনেক তোমার বড় এবং একটু কঠিন কঠিন লেখা। শিটটা পড়ে যদি বইটা পড়া হয় তাহলে সহজ লাগে। আমার লাস্ট শেষ করেছি ফারজানাকে, প্রায় 2 মাস সময় লাগছে অধ্যায়টা পড়াইতে। 2 মাস, বুঝছো? একটা অধ্যায় জৈব যৌগ, অনেক বড় অধ্যায়, অনেক বিস্তারিত পড়তে হয় আর কি। তোমাদের বলতে পারে এটা জৈব যৌগের একদম মানে একটা মানে জৈব যৌগের একটু যদি হাঙর হয়, তোমাদের এই অধ্যায়টা হচ্ছে একটা ছোট পুঁটি মাছ। হ্যাঁ হ্যাঁ, তো ছোট, জাস্ট ধারণা দিছে জৈব যৌগের কিছুটা। মেইন পড়া পড়বা এইচএসসিতে গেলে। তাহলে এই জৈব যৌগ আমরা বলতেছি, কেন জৈব যৌগে এত বেশি পড়তে হয়? দেখো, পর্যায় সারণীতে টোটাল মৌল আছে হলো 118টা। এর মধ্যে হাইড্রোজেন হলো একটা, কার্বন হলো একটা, ঠিক আছে? বাকি আছে কয়টা? আরও 116টা। ইন্টারেস্টিং বিষয় হলো এই 116টা যৌগ মিলে আমাদের পৃথিবীতে বিক্রিয়া ঘটে প্রায় 1 লক্ষের কাছাকাছি, 99,000 বা সামথিং, 1 লক্ষেরও কম। অন্যদিকে শুধু হাইড্রোজেন কার্বন এই দুটো মৌল মিলে যৌগ গঠন করে বা বিক্রিয়া করে প্রায় 99 লক্ষেরও বেশি। কত গুণ বেশি খেয়াল করো, 116টা মিলে কতগুলো বিক্রিয়া করতেছে? 1 লক্ষেরও কম, আর এটা 99 লাখেরও বেশি, কোটির কাছাকাছি, ঠিক আছে? সো এই জন্য আমরা জৈব যৌগকে এত গুরুত্ব দিচ্ছি, মানে এটার বিস্তৃতি অনেক বেশি আসলে, ঠিক আছে? তো এই অধ্যায়ে মূলত আমরা জৈব যৌগটা নিয়ে পড়বো, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন, এগুলো হচ্ছে জৈব যৌগ। আসলে আমরা একটু নামকরণে যাই। নামকরণটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে সহজ লাগবে। নামকরণ তো সব কিছু বিস্তারিত বোঝানো যাবে না, নামকরণটা পড়তেই মিনিমাম 15 দিন লাগবে, মানে এইচএসসির যদি নামকরণটা ধরি আর কি। কিন্তু নামকরণ অত বিস্তারিত লাগবে না তোমাদের, একদম জাস্ট ক খটা বা সরে এটা শিখে ফেলো। দেখো, কোনো যোগের মধ্যে যদি তোমরা কার্বন সংখ্যা 1 পাও, তার রুট নেম, আমরা আগে রুট নেম শিখবো, তারপর ইয়াটা বলতেছি। দেখো, কার্বন সংখ্যা 1 মানে এটা তোমরা খাতায় লিখতে পারো, যদি লিখতে এখন মন না চায় তাহলে রেকর্ড ক্লাস দেখে তারপর এটা পরে নোট করে নিবা আর কি। কার্বন সংখ্যা যদি কারো 1 হয়, এটা রুট নেম হবে, রুট নেম বা মূল নাম আর কি, মূল নাম। আমরা এখন পড়তেছি যে মূল নাম, এই মূল নামটা তোমার মুখস্থ রাখতে হবে। মূল নামটা মুখস্থ রাখলে বাকিগুলো সহজ হয়ে যাবে। তুমি এখনই আমার মুখে মুখে নামগুলো বলতে পারবে, একটু যদি খেয়াল করো। কার্বন সংখ্যা যদি 1 হয়, তার রুট নেম হবে মিথ, মুখে মুখে বলো। কার্বন সংখ্যা যদি 2 হয়, তার রুট নেম হবে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয়, তার রুট নেম হবে যে প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয়, তার রুট নেম হবে যে বিউট। কার্বন সংখ্যা যদি 6 হয়, তার রুট নেম হবে যে প্যান্ট। কার্বন সংখ্যা যদি 7 হয়, তার রুট নেম হবে যে 6, এটা হবে কি, 5 হলে প্যান্ট, 6 হলে হেক্স। এই যে হেক্সা বলে না, ব্রাজিলের হেক্সা টার্গেট এখন, কারণ কি তারা 6 নাম্বার কাপের জন্য অপেক্ষা করতেছে, তার মানে 6 হলে হেক্স। কার্বন সংখ্যা যদি 7 হয়, এটার নাম হবে যে হেফট। কার্বন সংখ্যা যদি 8 হয়, তার নাম হবে যে অক্ট। এত লাগবে না, তোমরা 6-7 পর্যন্ত জানলেই হবে। কার্বন সংখ্যা যদি 9 হয়, তার নাম হবে নন। কার্বন সংখ্যা যদি 10 হয়, তার নাম হবে ডেক, ঠিক আছে?
তাহলে আপাতত কয়েকটা এখানে জানতেই হবে। কার্বন সংখ্যা 1 হলে তাকে তার রুট নেম কি? মিথ। কার্বন সংখ্যা 2 হলে তার রুট নেম কি? ইথ। কার্বন সংখ্যা 3 হলে তার রুট নেম কি? প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে তার রুট নেম কি? বিউট। কার্বন সংখ্যা 5 হলে তার রুট নেম হলো প্যান্ট। কার্বন সংখ্যা 6 হলে হেক্স। কার্বন সংখ্যা 7 হলে হেফট। কার্বন সংখ্যা 8 হলে অক্ট। এই কয়েকটা জানো। তাহলে 1 হলে মিথ, মুখে মুখে একটু পড়ো। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রুপ, 4 হলে বিউট, 5 হলে প্যান্ট, 6 হলে হেক্স, 7 হলে হেফট, 8 হলে অক্ট। ঠিক আছে, একবার পড়ো। ফারজান মাইক্রোফোন অন করে একবার পড়ো। ওয়ালাইকুম আসসালাম। বলো, দেখে দেখেই বলো, এরপরে না দেখে ধরবো। কার্বন 1 মিথ, কার্বন 2 ইথ, কার্বন 3 প্রোপ, কার্বন 4 বিউট, কার্বন 5 প্যান্ট, কার্বন 6 হেক্স, কার্বন 7 হ্যাপ, কার্বন 8 অক্ট। তামিম, তুমি মুখস্থ করতে থাকো তামিম বলতে বলতে, কারণ আমি একটু পরে না দেখে ধরবো। তাড়াতাড়ি তামিম বলো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার্বন 1 মিথ, কার্বন 2 ইথ, কার্বন 3 প্রোপ, কার্বন 4 বিউট, কার্বন 5 প্যান্ট, কার্বন 6 হেক্স, কার্বন 7 হেপ্ট, কার্বন 8 অক্ট। আচ্ছা, রুদ্র আশা করি যে পারবা, কারণ আমরা অফলাইনে ক্লাসটা করাইছিলাম তো তখন পড়ছে। এখন একবার দেখে ফেলো, আমি তাহলে মুখস্থ ধরবো প্রথম 5টা বিশেষ করে। মিথ, ইথ, প্রোফ, বিউট, প্যান্ট। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোফ, 4 হলে বিউট, 5 হলে প্যান্ট। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোফ, 4 হলে বিউট, 5 হলে প্যান্ট। 5 সেকেন্ড সময়, তাড়াতাড়ি। ওকে, ফারজান বলো, কার্বন 3 হলে এটার নাম কি বলি আমরা, রুট নেম কি? প্রোফেন। প্রোফেন কেন বলে দিচ্ছ? আমি প্রোফেনে গেছি এখনো। প্রোপ। প্রোপেন বলবা না, প্রোপেন একটু পরে যাচ্ছি। কার্বন 4 হলে নাম বলো তামিম। বিউট। বিউট। কার্বন 7 হলে নাম বলো রুদ্র। হেপ্ট। হেফট। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি এবার। হ্যাঁ, দেখো আমরা 3 প্রকারের মূলত হাইড্রোকার্বন নিয়ে মূল আলোচনা করব। আমি মূল আলোচনাটা বুঝাই দিই, তারপর তোমাদের জন্য বাকিটুকু সহজ লাগবে। প্রথমটা হলো অ্যালকেন। হ্যাঁ, প্রথমটা হলো অ্যালকেন। অ্যালকেনের নামের শেষে এন যুক্ত করবা সবসময়। অ্যালকেনের নামের শেষে কি যুক্ত করবা? এন। অ্যালকিন, অ্যালকিন আমরা পড়ব। অ্যালকিনের নামের শেষে ইন যুক্ত করবা সবসময়, ঠিক আছে? অ্যালকেনের নামের শেষে কি যুক্ত করবা? এন। অ্যালকিনের নামের শেষে কি যুক্ত করবা? ইন। অ্যালকাইন, অ্যালকাইনের নামের শেষে আমরা আইন যুক্ত করব, ঠিক আছে? তাহলে অ্যালকেনের নামের শেষে আমরা এন যুক্ত করব, অ্যালকিনের নামের শেষে আমরা ইন যুক্ত করব, অ্যালকাইনের নামের শেষে আমরা আইন যুক্ত করব। ওকে, এটা একটা গেল। তাহলে তুমি যদি কারো নামের শেষে ইন দেখো, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, বলতে পারবা এটা অ্যালকিনের যৌগ। যদি তুমি কারো নামের শেষে এন পাও, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে এটা বলবা অ্যালকেনের যৌগ, অ্যালকেন গ্রুপের মধ্যে গেছে। কারো নামের শেষে যদি পাও যে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, তাহলে বলতে পারবা এটা হলো অ্যালকাইনের যৌগ, ঠিক আছে? আমি আরও একাধিক তথ্য এখানে দিয়ে দিচ্ছি, যদি মনে রাখতে পারো ভালো, তবে আস্তে আস্তে এগুলো মনে থাকবে। হ্যাঁ, একবারে মনে নাও থাকতে পারে। অলওয়েজ মনে রাখবা, অ্যালকেন মানে হলো সবগুলাই একক বন্ধন, এখানে কোনো দ্বিবন্ধন পাবা না। অ্যালকিন মানে হলো এখানের মধ্যে মিনিমাম একটা দ্বিবন্ধন পাবা। একটা দ্বিবন্ধন যদি কোনো যৌগে পাও, এটা অ্যালকিন, কোনো কথা হবে না, ঠিক আছে? যদি অন্য কোনো কার্যকরীমূলক না থাকে। অ্যালকাইনে অবশ্যই আমরা ত্রিবন্ধন পাবো, ঠিক আছে?
তাহলে অ্যালকেনে কয় বন্ধন? এক বন্ধন। অ্যালকিনে কয় বন্ধন? দ্বিবন্ধন। অ্যালকাইনে কয় বন্ধন? ত্রিবন্ধন। একদম মুখস্থ। অ্যালকেনে এক বন্ধন, অ্যালকিনে দ্বিবন্ধন, অ্যালকাইনে ত্রিবন্ধন। অ্যালকেনে এক, অ্যালকিনে দুই, মানে ইন থাকলে দুই, আইন থাকলে তিন। অ্যালকেন মানে এক বন্ধন, অ্যালকিন থাকলে দ্বিবন্ধন, অ্যালকাইন থাকলে ত্রিবন্ধন। ব্যাস, জাস্ট আরেকটা ইন্ডিকেটর পড়তে হবে, এটা বুঝে গেলে মোটামুটি তোমার বিষয় সহজ হয়ে যাবে এখনই, ঠিক আছে? তাহলে অ্যালকেন মানে কি বললাম? এটা নামের শেষে এন যুক্ত হবে, একক বন্ধন। অ্যালকিন মানে হলো ইন যুক্ত হবে, নামের শেষে দ্বিবন্ধন। অ্যালকাইন মানে হলো তিন বন্ধন যুক্ত হবে, ঠিক আছে? এবার আমি আরও একটা ইনফো দিয়ে দিই, সাথে মনে রাখো অ্যালকেনের সাধারণ সংকেত হলো, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n + 2। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n - 2। আমি যদি একটু বিস্তারিত বলি, CnH2n + 2 দ্বারা তুমি কি বুঝছো? কার্বনের নিচে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, n এর মান যে কোনো কিছু হইতে পারে। ধরো n এর মান হলো 1, হাইড্রোজেন কত হবে? আমি যেভাবে বলতেছি ওইভাবে মনে রাখবা। তুমি যদি সূত্র মনে করে ক্যালকুলেশন করে বের করতে চাও, তোমার ভুল হওয়ার চান্স বেশি, মনে আসতে সময় লাগবে। বাট আমি যেভাবে বলতেছি ওইভাবে হলে তুমি টাস বের করে ফেলতে পারবা। মনে রাখবা, কার্বন যত, হাইড্রোজেন হবে ডাবলের চাইতে 2 বেশি। এটা মনে রাখাটা অনেক সহজ। অ্যালকেন যদি দেখো, কার্বন যত, হাইড্রোজেন হবে ডাবলের চাইতে 2 বেশি। এতটুকু মনে রাখলে মোর দেন ইনাফ। এবং একক বন্ধন বলে দিলাম আগে, নামের শেষে এন যুক্ত হবে। অ্যালকিনের বেলায় কার্বন যত, হাইড্রোজেন হবে তার ডাবল, কোনো কথা নাই। কার্বন যত, হাইড্রোজেন হবে তার ডাবল। অ্যালকাইনের বেলায় কার্বন যত, হাইড্রোজেন হবে ডাবলের চাইতে 2 কম, মানে প্রতি ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন মাইনাস হচ্ছে। অ্যালকেনের বেলায় হাইড্রোজেন ডাবলের চাইতে 2 বেশি ছিল, অ্যালকিনের বেলায় হাইড্রোজেন ডাবল হয়ে গেছে, অ্যালকাইনের বেলায় ডাবলের চাইতে আরও 2 কমে গেছে। বুঝছো? উদাহরণ দিই, কার্বনের সংখ্যা যদি তুমি ধরো 2, অ্যালকেনের বেলায় ডাবলের চাইতে 2 বেশি, তাহলে 2 দুগুণে 4, 6, 2 বেশি। তাহলে এটা কিসের সংকেত? অ্যালকেন। নাম আমরা পরে যাচ্ছি, স্পেসিফিক নামটা কী হবে। অ্যালকিনের বেলায় ধরো যে C3, কি বললাম? অ্যালকিন মানে হলো ডাবল, তাহলে S6, কার্বন যত তার ডাবল হলো হাইড্রোজেন। অ্যালকাইনের বেলায় ডাবলের চাইতে 2 কম, C4, ডাবল কত? 8, 8-এর চাইতে আরও 2 কম, 6। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে যে তোমার অ্যালকেন, ডাবলের চাইতে 2 বেশি, 22 অ্যালকেন। আমি যদি এটাকে তোমাকে বলি অ্যালকিন লিখো, সেম কার্বন 10 দিয়ে, তাহলে ডাবল করে দিবা, সিম্পল, এই যে কার্বন ডাবল। তুমি সূত্র মুখস্থ করে এনে বসানোটা সময় সাপেক্ষ, নিজের ব্রেনের উপর প্রেশার পড়বে বেশি, বাট এভাবে করে মনে রাখলে সহজ। অ্যালকেনের বেলায় ডাবলের চাইতে 2 বেশি, অ্যালকিনের বেলায় ডাবল, অ্যালকাইনের বেলায় ডাবলের চাইতে 2 কম। অ্যালকাইনের বেলায় লেখা হবে ডাবল কত? 20, 20 থেকে 2 গেলে 18। সেমভাবে আমি যদি বলি, আমাকে ফারজান বলবা C5, আমি যদি অ্যালকিন বলি কত হবে হাইড্রোজেন? অ্যালকিন 10। গুড, 10, ডাবল করে দিলা, সিম্পল। অ্যালকিন হলে ডাবল করে দিবা। আমি যদি বলি অ্যালকাইন কত বলো তো তামিম? C6 অ্যালকাইন। দশ। 10, গুড। 12 থেকে 2 কমাই দিবা, 10, গুড। বুঝতে আশা করি এতটুকু মনে রাখলাম। মনে যদি রাখতে পারো, বাকিটুকু এবার তুমি এখনই পারবা যদি স্টেপ বাই স্টেপ বুঝতে পারো। এখন ধরো আমি তোমাকে সংকেত দিচ্ছি যে এটা তো বুঝছো যে অ্যালকেনের বেলায় এন যুক্ত করবে, অ্যালকেনের বেলায় ইন যুক্ত করবে, অ্যালকেনের বেলায় এন যুক্ত করবা, ঠিক আছে? তাহলে বলো তো এটার নাম কি? C2H6। কার্বন 2 হলে রুট নেম কি বললাম? ইথ। তাহলে ইথ আনো, কি যুক্ত করবা? ইথ। এবং এটা ডাবলের চাইতে 2 বেশি না, তার মানে অ্যালকেন, নামের শেষে কি যুক্ত হবে? এন যুক্ত হবে, এই যে ইথেন। নাম কি? ইথেন। তার মানে C2H6 এটার নাম কি? ইথেন। এই যে নামকরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আসো C3
2H8। দেখো কার্বন 3 হলে রুট নেম কি? প্রোপ। হ্যাঁ, প্রোপ, তাহলে প্রোপ দিলাম। 3 দুগুণে 6, 6 দিয়ে 8, ডাবলের চাইতে 2 বেশি না, তার মানে কোন সূত্রে গেছে? অ্যালকেন, তাহলে এন, প্রোপেন, প্রোপেন। ঠিক আছে, তাহলে আসো C4H10। কার্বন সংখ্যা 4 হলে কোনটা? বিউট, তাহলে আবার এটা অ্যালকেনের সূত্রে গেছে, তার মানে বিউটেন। এটার নাম কি হবে? বিউটেন। তাহলে এগুলো কিন্তু মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে সূত্র মিলায়া তারপর নামগুলো আমরা নিজে নিজেই বলতে পারবো। এটা সংকেত যে বিউটেন, তুমি কেন মুখস্থ করবা? তো তুমি বুঝতেছো 4 কার্বন বিষয়, 4টা কার্বন আছে তাই বিউট, অ্যালকেনের সূত্রে গেছে তাই এন, বিউটেন। ওকে, এবার আসো C2H4। কয়টা কার্বন? 2টা, রুট নেম কি? ইথ, এবং ডাবল হয়ে গেছে না, তাই অ্যালকিন, ইথিন। ঠিক আছে, সেমভাবে আসো C3H6। কয়টা কার্বন? 3টা, তার মানে প্রোপ। এরপর আমি কিন্তু করতে দিব, সো ভালো মতো বুঝো। এটা হচ্ছে যে প্রোপ এবং ডাবল হয়ে গেছে না, তাই ইন, প্রোপিন। এরপরে দেখো যে C5H10, 5 তার মানে প্যান্ট, ডাবল হয়ে গেছে তার মানে অ্যালকিন, প্যান্টিন হয়ে গেল। সেমভাবে হেক্সিন, C6H12, তার মানে 6, তাই হ্যাক্স, ডাবল হয়ে গেছে তাই হেক্সিন হয়ে গেল, হেক্সিন। ওকে, আচ্ছা এবার আমরা অ্যালকাইন দেখি। দেখো C2H, 2 দুগুণে 4, 4 থেকে আরও 2 কমাই দাও, 2, ডাবলের চাইতে 2 কম, তাহলে এটা কি? ইথ, এবং অ্যালকাইনের সূত্রে গেছে ইথাইন। অ্যালকাইন মানে আইন যুক্ত হবে লাস্টে। তারপর আসো C4, 4 দুগুণে 8 হওয়ার কথা, 6 করে দিব কারণ 2 কম অ্যালকাইনের বেলায়। তো এটা কি? বিউট, বিউট নাম শিখে যুক্ত হবে আইন, বিউটাইন। ঠিক আছে, বিউটাইন। ওকে, C5, 5 দুগুণে 10 হওয়ার কথা, আর 2 কমাই দিব, 8, যেহেতু অ্যালকাইন 2 কম, তাহলে প্যান্ট, প্যান্টের সাথে আইন যুক্ত হলে প্যান্টাইন। ঠিক আছে, এই যে নামকরণ তো তোমরা পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে আমাদের মূলত বেসিক নামকরণ অ্যালকেনের। আমরা আরও অনেক বিস্তারিত যাবো, আস্তে আস্তে বুঝো এগুলো। তাহলে এখন আমাকে কয়েকটা বলো একটু। C3H8, এটার নাম বলো ফারজান। প্রোপ, প্রোপ হবে, তারপর প্রোপ হবে, তারপর এই তো প্রোপেন। ইয়েস, প্রোফেন। এভাবে ভেবে চিনতে বলো, আস্তে আস্তে তুমি এত বেশি পড়বা এই অধ্যায় নামগুলা, তুমি দেখা মাত্রই বলে দিতে পারবে নাম কি। এখন একটু সময় লাগতেছে যেহেতু ফার্স্ট টাইম বুঝতেছ। প্রোপেন, এটার নাম কি? প্রোপেন। গুড, আমাকে এটা বলো C5H8, তামিম এটা বলো। স্যার পেন্টাইন। গুড, 5 দেখে প্যান্ট, যেহেতু ডাবলের চেয়ে 2 কমছে, আইন, প্যান্টাইন। এই যে পারতেছো আস্তে আস্তে, হয়ে গেল তো, প্যান্টাইন। এরপরে আমাকে এটা বলবা রুদ্র। হেক্সিন। হেক্সিন, গুড। ওকে, মোটামুটি তাহলে আমরা নামকরণের বেসিক পড়লাম। হ্যাঁ, নামকরণের বেসিকগুলো আমরা পারবো। আচ্ছা, যেহেতু এতটুকু পারতেছো তার মানে তোমাদেরকে আমি আরও ডিপে নিয়ে যাইতে পারি, যেহেতু তোমরা বুঝে যাচ্ছ, সো আমি আগাইতে পারি। নাহলে আমি এতটুকু রাখতাম, বাট যেহেতু বুঝছো তার মানে আমি সামনে আগাইতে পারি আরেকটু। এখন তোমরা তো এখন এগুলা আণবিক সংকেত দেখলা। হ্যাঁ, এখন তোমরা চাইলে নিজেরা বড় বড় ইচ্ছা মতো বড় বড় চেইন লিখতে পারো। হ্যাঁ, ইচ্ছা মতো বড় বড় চেইন নিজেরা বানায় বানায় নামকরণ করতে পারো। হ্যাঁ, একটু সহজ আছে, একটু খেয়াল করো, দেখলেই পারবা। বুঝে গেছো ইতিমধ্যে, অনেক কিছুই বুঝছো। মনে রাখো, একটা কার্বনের হাত হলো কয়টা? 4টা। একটা কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের যোজনী কত? 4 না? কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং কার্বনের যোজনী 4। সো তুমি কার্বন দ্বারা যতই যৌগ গঠন করো, যেভাবেই যৌগ গঠন করো, অলওয়েজ কার্বনের 4টা হাত ফিল আপ করবা। এটা ভুল যেন কখনো না হয়। তুমি কার্বনের যে রকমই যৌগ গঠন করো, মনে রাখবা সবসময় কার্বনের 4টা হাত ফিল আপ করবা।
আসো, আমি তোমাকে দিলাম, ধরো একটা যৌগ দিলাম C3H8, বলো এটার নাম কি? যেহেতু 3 কার্বন তাই প্রোফ, যেহেতু অ্যালকেনের সূত্রে গেছে ডাবল এইচ এতে 2 বেশি তাই প্রোফেন। আমি বললাম প্রোফেনকে তুমি ভাঙায়া লেখো গাঠনিক পদ্ধতিতে, গাঠনিক সংকেত দিকে। এই গাঠনিক সংকেতটা তোমাকে এখন দেখাচ্ছি মূলত। হ্যাঁ, তুমি মিলাও। কার্বন কয়টা? 3টা, তাহলে তুমি সুন্দর মতো কার্বন 3টা দাও, এভাবে কার্বন 3টা দিয়ে দিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তাহলে কার্বনের দেখো এই যে এদিকে একটা হাত দিয়েছো, বাকি আরও 3টা হাত রয়ে গেছে। এদিকে একটা হাত গেছে, এদিকে একটা হাত গেছে, এই কার্বনের এখানে আর 2টা হাত রয়ে গেছে। এদিকে একটা হাত গেছে, তাহলে এদিকে একটা হাত বাকি, এদিকে একটা হাত বাকি, এদিকে একটা হাত বাকি। প্রত্যেকটা কার্বনের 4টা হাত এভাবে করে তোমাকে দিতে হবে। তোমাকে কি বলছে? প্রোফেন, তার মানে অ্যালকেন না, অ্যালকেনের মধ্যে সবগুলাই কি হবে? একক বন্ধন। এখানে দেখো আমি কোনো দ্বিবন্ধন নাই কিন্তু। এবং তুমি বাকি যতগুলা হাত খালি আছে সব খালি হাতে চোখ বন্ধ করে হাইড্রোজেন বসায় দাও। এখানে আর কিছু গণাগণের প্রয়োজন নেই, সবগুলা হাতে খালি যারাই আছে সবগুলাতে হাইড্রোজেন বসায় দাও। শেষ তোমার প্রোপেনের গাঠনিক সংকেত। তুমি এবার মিলাও। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন দিলা? CH3 3টা। এই কার্বনের সাথে কয়টা দিলা? CH2 2টা। এই কার্বনের সাথে কয়টা দিলা? CH3 3টা। দেখো কার্বন 1 2 3 C3, হাইড্রোজেন 3টা, 2টা 5টা, 5 3 8টা। এই যে হাইড্রোজেন 8টা। মিলছে? দেখো এটার সাথে এটা মিলছে কি না? মিলে গেছে। এবং দেখো সবাই একক বন্ধন, এবং আমাদের ডাবল এইচেতে 2 বেশি সংকেতটা মিলে গেছে, তার মানে অ্যালকেন। বুঝছো? এবার আমরা যদি আরেকটা দেখি, খেয়াল করো। কোনটা করব? ধরো যে অ্যালকিন, তাহলে অ্যালকেন তো পারবো আশা করি। আরেকটা করে যদিও, C2H6। কার্বন কয়টা এখানে? 2টা, তাহলে একটা 2টা, তাহলে বাকি হাত খালি। এই যে বাকি সবগুলো হাত খালি, 4টা হাত ফিল আপ করতে হবে। তাহলে সবগুলো হাতে চোখ বন্ধ করে হাইড্রোজেন বসাই দেবো। যেহেতু অ্যালকেন, দ্বিবন্ধনের কোনো প্যারা নাই, ত্রিবন্ধনের কোনো প্যারা নাই, সবগুলো একক বন্ধন। শেষ। CH3, এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটাই অ্যালকেনের সঙ্গে ইথেনের সংকেত এটা, ঠিক আছে? 2 কার্বন এবং হাইড্রোজেন 6টা, ঠিক আছে? এই যে এদিকে 3টা, এদিকে 3টা, 6টা। এখন আমরা অ্যালকিনে যাই, ঠিক আছে? অ্যালকিনের সংকেতটা খেয়াল করো। তাহলে অ্যালকিন আমি কি বললাম? অ্যালকিনে একটা দ্বিবন্ধন থাকবে, কিন্তু এই যে দেখো অ্যালকেনে সবগুলো একক বন্ধন, আর অ্যালকিনে যে কোনো একটা দ্বিবন্ধন, বাকি সবগুলো একক বন্ধন, সমস্যা নেই। যে কোনো একটা দ্বিবন্ধন থাকলে তার নাম কি বলে দিবে? অ্যালকিন। আর যে কোনো একটা ত্রিবন্ধন থাকলে তার নাম বলে দিবে অ্যালকাইন। তাহলে আসো, সি নাম দিচ্ছি ধরো যে C3H, ডাবল এইচ চাইতে 2 কম, তার মানে 6 জায়গায় 4 দিলাম। তাহলে আমি অ্যালকিন আঁকি। এই যে এক বন্ধন, 3টা কার্বন দিলাম। যেহেতু এটা অ্যালকিন, তুমি বুঝতে অ্যালকাইন, সরি আমি অ্যালকিন আঁকি, অ্যালকিন। হ্যাঁ, C3H6 দিলাম, অ্যালকিন। তাহলে এটা হচ্ছে প্রোফিন আর কি মূলত। যেহেতু 3 কার্বন প্রোফ, এবং যেহেতু ডাবল হয়েছে তাই প্রোফিন, ঠিক আছে? আমরা একটু স্ট্রাকচারাল আঁকতেছি, গাঠনিক সংকেত আঁকতেছি। তাহলে C3H6 না, তাহলে কয়টা কার্বন দিলা? 3টা দিলা, ওকে। যেহেতু এটা প্রোফিন তাই দ্বিবন্ধন থাকবে একটা। তুমি মাঝখানে যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, তবে যে কোনো একটা জায়গায় দিবা, ঠিক আছে? আমি যে কোনো একটা জায়গায় দিলাম, বা এখানে দিলাম আর কি, বা এখানে দিলাম, অ্যাজ ইউ উইশ। তাহলে এখানে এখন এই কার্বনের দেখো এখানে একটা হাত, এখানে একটা হাত, 2টা হাত। তাহলে আরও কয়টা হাত খালি আছে? 2টা। তাহলে এদিকে একটা দাও, এদিকে একটা দাও। এই কার্বনের খেয়াল করো, মাঝখানে কার্বনের এদিকে একটা হাত তোমার ফিল আপ, আর এদিকে 2টা হাত ফিল আপ, তাহলে 3টা হাত, আরেকটা হাত বাকি আছে। আর এই কার্বনের লাস্টে কার্বন খেয়াল করে এদিকে একটা হাত, আর 3টা হাত খালি আছে, 4টা। এই হাত ফিল আপে তুমি ভুল করবা না, কার্বনের ঘুরে ফিরে 4টা হাতে ফিল আপ হবে অলওয়েজ। বাকি হাতে আর কিছু চিন্তা করতে হবে না, বাকি হাতে হাইড্রোজেন বসাই দেবে, শেষ। এবার জাস্ট দেখে দেখে লিখে দেবে। এই যে CH2, দিকে CH2, এখানে ডাবল বন, এই যে ডাবল বন, এই ডাবল বল মানেই হলো অ্যালকিন, ডাবল বল মানেই হলো অ্যালকিন। CH বন, সিঙ্গেল বন, আবার CH3। তাহলে কিসের সঙ্গে হলো? 1 2 3, 3 কার্বন C3, হাইড্রোজেন এদিকে 3টা, এদিকে 3টা, 6টা। প্রোফিনের সংকেত হলো এটা, ঠিক আছে? তাহলে অনেকভাবে আমি দেখাচ্ছি, কিন্তু এগুলো যদি বুঝে যাও তোমার জন্য একদম বেসিক, মানে তোমার গোড়াটা রেডি হয়ে যাচ্ছে এগুলো যদি বুঝে যাও। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আরেকটা দেখি অ্যালকিনের, খেয়াল করো। ধরো যে আমি C2H4 দিলাম, তাহলে কার্বন একটা, 2টা দিলা। যেহেতু এখানে আমাদের এটা কি ইথিন না, তাহলে অ্যালকিন ইথিন,
ডাবল তোমার ডাবল তাহলে ইথিন, একটা দ্বিবন্ধন থাকবে, তাহলে মাঝখানে একটা দ্বিবন্ধন করা ছাড়া উপায় নেই, মাঝখানে একটা দ্বিবন্ধন করে দিলাম, বাকি হাত ফিল আপ করবো এখন। তাহলে কার্বন 2টা হাত ফিল আপ, বাকি আরও 2টা হাত খালি, এখানে 2টা হাত ফিল আপ, আরও 2টা হাত খালি, সবগুলোতে হাইড্রোজেন বসায় দাও, হয়ে গেল। তাহলে কী হলো, CH2 ডাবল বন্ড CH2 C2H4 হয়ে গেল না, এটাই। এবার আসে অ্যালকাইনে যাই। তাহলে অ্যালকাইনের জন্য ত্রিবন্ধন থাকবে একটা, এই যে অ্যালকাইনের জন্য কি বললাম, অ্যালকাইনের জন্য অবশ্যই একটা ত্রিবন্ধন থাকবে। তাহলে আমরা ধরো যে C3H ডাবলের চাইতে 2 কম, 6 6 4, কয়টা কার্বন দিবা, 3টা, 1 2 3। তাহলে অ্যালকাইনের জন্য কি বললাম, যে কোনো একটা ত্রিবন্ধন থাকতেই হবে, যে কোনো একটাকে তুমি ত্রিবন্ধন বানাও, ঠিক আছে। তাহলে এই কার্বনের এদিকে একটা হাত গেল, বাকি আরও 3টা হাত খালি, মাঝখানে কার্বন খেয়াল করো, এদিকে 3টা হাত, 3টা, এদিকে একটা 4টা, তাহলে মাঝখানে কার্বনের আর কোনো হাত আছে না, 4টা হাতই, মানে সে বন্ধন গঠন করতে ফিল আপ করে ফেলছে। আর লাস্টের কার্বনের এদিকে 3টা হাত খালি, 3টা হাত বন্ড হয়ে গেছে, আর এদিকে একটা হাত খালি, বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসাই দেয় এখন, শেষ। এদিকে কার্বনের তো নাই, এখানে একটা আছে, তার মানে কি হয়, CH3 মাঝখানেরটা শুধু C, ত্রিবন্ধন CH, তাহলে দেখো কার্বন 3টা, হাইড্রোজেন এদিকে 3টা 4টা, হয়ে গেল কিসের সংকেত, 3টা কার্বন প্রোফাইন, ঠিক আছে। আমি আরেকটা বড় থেকে দেখাই, এটা লাস্ট, এটা হচ্ছে C4 দিয়ে দেখাই। C4 আমি অ্যালকাইন, তাহলে ডাবল বন্ড হচ্ছে C4 ডাবল হচ্ছে 8 8 6, ঠিক আছে। তাহলে কয়টা কার্বন, 4টা, এবং যেহেতু অ্যালকাইন যে কোনো একটা ত্রিবন্ধন দাও, মাঝখানে এটা দিলাম ইচ্ছা মতো, যে কোনো একটা, তুমি এক পাশেও দিতে পারো, এখানে দিতে পারো ইচ্ছা মতো। বাকি হাতগুলো লিখো এবার, এই কার্বনের এদিকে একটা হাত গেল, আরও 3টা হাত আছে, এই কার্বনের দেখো, এই কার্বনের এদিকে 3টা হাত, এদিকে একটা হাত, 4টা হাত ফিল আপ, আর কিছু দেওয়া যাবে না। এই কার্বনের খেয়াল করো, এদিকে একটা হাত, এদিকে 3টা হাত ফিল আপ, আর কিছু দেওয়া যাবে না। এই কার্বনের খেয়াল করো, এদিকে একটা হাত, এদিকে আরও 3টা হাত বাকি দিলাম। তাহলে বাকি হাতগুলোতে এখন কী দিয়ে দিব, হাইড্রোজেন দিয়ে দিব, 1 2 3 4 5 6, এই যে দেখো 6টা হাইড্রোজেন দিয়ে হয়ে গেছে। এগুলো আন্দাজে দিবা, দেখবা যে মিলে গেছে। তাহলে CH3 সিঙ্গেল বন, C ট্রিপল বন কার্বন, আবার এখানে সিঙ্গেল বন CH3, শেষ। নাম কি তার, 4 কার্বন বিউট, অ্যালকাইন বিউটাইন, এটা হচ্ছে আমাদের নামকরণ। তাহলে আজকে আমরা আণবিক সংকেত এবং স্ট্রাকচারাল গঠনটা মূলত দেখলাম, ঠিক আছে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে আরও অনেক সহজ লাগতেছে, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড দিয়ে দিলে তোমরা এখনই এটা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাহলে সহজ লাগবে। আমি ক্লাস শেষে নিজেরা ইচ্ছা মতো প্র্যাকটিস করবা, ইচ্ছা মতো প্র্যাকটিস করে গ্রুপে দিও, তাহলে কোনো ভুল থাকলে আমি এগুলো ধরাই দিব, দেন প্র্যাকটিসটা হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। ইচ্ছা মতো নামগুলো বানাবা, 10 দাও, কার্বন 5 দাও, মানে তুমি 7 8-এর মধ্যে প্র্যাকটিস করি অলওয়েজ, ইচ্ছা মতো ইথিন প্রোপিন এগুলো আঁকবা, একে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে হাত চালু হয়ে গেছে একদম। এখন আমরা তোমাকে ক্লাসিফিকেশনটা বোঝা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এখন তুমি মোটামুটি অনেক কিছুই জানো। তাহলে দেখো, হাইড্রোকার্বন নিয়ে মূলত আমরা পড়াশোনা করছি। হাইড্রোকার্বনের আমরা হাইড্রোকার্বনকে টোটাল 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল মানে আমরা তখন দেখতেছিলাম, এই যে মুক্ত শিকল মানে এরকম CH3 CH2 CH2 CH3। এখন এগুলো কীভাবে আসছে তো বুঝছো, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তার মানে এইরকম, এখানে কয়টা কার্বন, 4টা, এই যে 4টা, এবং এদিকে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এদিকে 2টা হাইড্রোজেন, এদিকে 2টা, এদিকে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, CH3 CH2 CH3 এভাবে আসছে মূলত এটা। তাহলে বলে এটার নাম কি, 1 2 3 4, 4 কার্বন না, তার মানে কি বিউট, সবগুলো একক বন্ধন, তার মানে বিউটেন, সবগুলো একক বন্ধন মানে তোমার অ্যালকেন যোগ হবে। এটা দেখো, এই যে 1 কার্বন 2 কার্বন, কয় কার্বন, 2 কার্বন, 2 কার্বন মানে হলো ইথ, একটা দ্বিবন্ধন আছে, হ্যাঁ, তার মানে ইথিন। হ্যাঁ, আমরা জানি এক বন্ধন থাকলে অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। তাছাড়াও ডাবলের চাইতে 2 বেশি হলে তুমি এটা দিয়েও হিসাব করতে পারো। দেখো C4 হাইড্রোজেন কয়টা, দেখো 3টা 5টা 7টা 10টা, H10। ডাবলের চাইতে 2 বেশি না, তার মানে অ্যালকেন, তার মানে বিউটেন। এখানে দেখো C2H4 ডাবল না, তার মানে ইথিন, ঠিক আছে। এগুলো তোমার ইচ্ছা মতো।
তাহলে মুক্তশিকল হাইড্রোকার্বন মানে বুঝো, মুক্তশিকল হাইড্রোকার্বন মানে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে। এই যে দেখো, এই কার্বন এবং এই কার্বন পরস্পরের সাথে কি যুক্ত আছে? না, এই কার্বন এবং এই কার্বন পরস্পরের সাথে কিন্তু এরকম চেইন আকারে যুক্ত নাই। এটা হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন। এই মুক্তশিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। কি? একটা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা শুরুতে পড়তেছি কি হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন, এটা হচ্ছে বদ্ধশিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, মুক্তশিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্তশিকল, একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্তশিকল। সম্পৃক্ত মুক্তশিকল মানে আমরা এতক্ষণ যে অ্যালকেন বলে আসছে ওইটা, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমরা যে এতক্ষণ অ্যালকাইন বলে আসছে এই দুইটা, বুঝছো? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হলো শুধু একক বন্ধন, মানে অ্যালকেনটা বোঝাচ্ছে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইনকে বোঝাচ্ছে। তাহলে দেখো, সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন, এই যে সব সময় কার্বন কার্বন একক বন্ধন পাবা। যে মুক্তশিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে মুক্তশিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। এই যে এতক্ষণ বলতেছিলাম যে অ্যালকেন মানে একক বন্ধন। ঠিক আছে, তাহলে সবার শেষে দেখো একক বন্ধন না, নামকরণ তুমি নিজে করতে পারবা। 1 2 3 4 5, 5 কার্বন তাই প্যান্ট, সবার মধ্যে একক বন্ধন না তাই প্যান্টেন। অথবা তুমি হাইড্রোজেন সংখ্যা দিয়ে হিসাব করতে পারো যে ডাবল এইচে 2 বেশি আছে। সেমভাবে প্রোপেন, দেখো সবার মধ্যে একক বন্ধন না তাই অ্যালকেন, তাহলে এটাকে বলবো মুক্তশিকল। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হলো দ্বিবন্ধন পাবা না হয় ত্রিবন্ধন পাবা। দ্বিবন্ধন পাইলে বলবা অ্যালকিন, ত্রিবন্ধন পাইলে বলবা অ্যালকাইন। তাহলে যে মুক্তশিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে মুক্তশিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবা। যেমন ইথাইন, এই যে ত্রিবন্ধন আছে না একটা, আর যেমন ইথিন দ্বিবন্ধন থাকবে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধনও থাকতে পারে, তবে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেই অসম্পৃক্ত, কোনো কথা নেই আর। ঠিক আছে, অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপর ভিত্তি করে অ্যালকিন এবং অ্যালকাইনে ভাগ করা হয়। এই যে দ্বিবন্ধন থাকলে নাম হয়ে যাবে ইন মানে অ্যালকিন, ত্রিবন্ধন নাম হয়ে যাবে আইন বা অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, যেমন প্রোপিন। এই যে দেখো অ্যালকিনে দ্বিবন্ধন উপস্থিত আছে, অ্যালকিন মানে হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, CH3C, এই যে দ্বিবন্ধন। ঠিক আছে, এই যে 1 2 3 3 কার্বন C3 মানে প্রোফ, দ্বিবন্ধন আছে প্রোফিন। ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা দিয়ে হিসাব করতে পারো। অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে তাকে বলবা অ্যালকাইন, যেমন ইথাইন। ঠিক আছে, প্রোফাইন। ওকে, আর বদ্ধশিকল আহামরি আলোচনার বিষয় না। বদ্ধশিকল মানে হলো আমাদের কার্বন দুটা পরস্পরের সাথে যুক্ত থাকবে। দেখো এই কার্বন এবং এই কার্বন একটা চেইনের মতো না, দেখো একটা চেইনের মতো না, এই জন্য এটাকে বদ্ধশিকল বলতেছি। আর সম্পৃক্ত হলে সবার মধ্যে একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত মানে হলে দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো থাকবে, বাস এতটুকুই মনে রাখো। তাহলে এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটা বলয় বা চক্র গঠন করে, বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্তশিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুই রকমের হইতে পারে। সম্পৃক্ত মানে হলো দেখো সবগুলো একক বন্ধন, এবং জাস্ট নামের আগে সাইক্লো বসাই দিবা, যেহেতু এগুলো সাইকেল, হ্যাঁ যেহেতু সাইকেল তোমার চক্র গঠন করছে তাই সাইক্লো। 3 কার্বন তাই প্রোফেন, সবগুলো একক বন্ধন যেহেতু প্রোফেন, আর যেহেতু এগুলো বদ্ধ তাই সাইক্লোপ্রোফেন। নামগুলো এগুলোও তোমরা বানাইতে পারবা। দেখো এখানে কয় কার্বন, 1 2 3 4 কার্বন তাই বিউট, এবং সবগুলো একক বন্ধন না তাই বিউটেন, যেহেতু বদ্ধ তাই সাইক্লোবিউটেন। এগুলো আমরা খুব কম পড়বো, এগুলোই জাস্ট এখানে পড়তে হবে, বাকিগুলো আমরা জাস্ট এই শিকলগুলো পড়বো সব বেশি। আবার এগুলো দেখো অসম্পৃক্ত মানে কি বললাম, হয় দ্বিবন্ধন থাকবে না হয় ত্রিবন্ধন থাকবে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। দেখো এখানে 1 2 3 কার্বন তাই কি প্রোফ, এবং যেহেতু একটা দ্বিবন্ধন আছে প্রোফিন, এবং এখানে যেহেতু সার্কেল আকার আছে তাই সাইক্লোপ্রোফিন। ঠিক আছে, এখানে কয় কার্বন, 1 2 3 4 তাই কি বিউট, এবং যেহেতু একটা দ্বিবন্ধন আছে তাই বিউটিন, যেহেতু চক্র আকার আছে তাই সাইক্লোবিউটিন। শেষ। এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তাহলে দেখো আমাদের হাইড্রোকার্বন মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা ভাগ করলাম এখন। তাহলে আমরা মূল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন, এটা হচ্ছে বদ্ধশিকল হাইড্রোকার্বন। মুক্তশিকলের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তের মধ্যে কাকে কাকে পাবা, শুধু অ্যালকেন একক বন্ধন পাবা। অসম্পৃক্তের মধ্যে কী কী পাবা, অ্যালকিন পাবা, অ্যালকাইন পাবা। অ্যালকিন মানে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে ত্রিবন্ধন। বদ্ধশিকলও সেম, সম্পৃক্ত বদ্ধশিকল একক বন্ধন পাবা, অসম্পৃক্ত বদ্ধশিকল দ্বিবন্ধন পাবা। অ্যারোমেটিকের মধ্যে আহামরি কিছু নেই। অ্যারোমেটিকের মধ্যে তোমরা পড়বা এখানে অ্যারোমা শব্দ থেকে এটা আসছে। অ্যারোমা মানে হলো সুগন্ধি, মানে সুগন্ধিযুক্ত যৌগ। এগুলা এ ধরনের নামকরণ করা হয়েছে। বেনজিন এবং বেনজিনের মতো যে বলয় এগুলো পাওয়া যায়, এগুলো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি।
হ্যাঁ, এই যে এখানে বেনজিন, বেনজিন মানে হলো C6H6, এটা তোমরা এইচএসসিতে গেলে পড়বা, অ্যারোমেটিকের কিছুই নেই তোমাদের বইয়ে, ঠিক আছে, যা সংকেতটা দেওয়া আছে। এবং আমরা এখানে একান্তর দ্বিবন্ধন পাই। একান্তর দ্বিবন্ধন মানে এক ঘর পরপর দ্বিবন্ধন, এই যে একটা দ্বিবন্ধন না, এক ঘর খালি আরেকটা দ্বিবন্ধন, এক ঘর খালি আরেকটা দ্বিবন্ধন, এটাকে বলি আমরা একান্তর দ্বিবন্ধন। এবং এখানে 6টা কার্বন পাবা, এই যে 6টা কার্বন পাবা, 6টা কার্বন পাবা, এবং কার্বনের বাকি হাতগুলো একটা একান্ত দ্বিবন্ধন দিয়ে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা, একটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা, যেটা পাবা সেটাই হলো বেনজিন। যে সংকেতটা হয়ে গেল, এই সংকেতটা কিসের সংকেত? বেনজিনের সংকেত, ঠিক আছে। এটাই এই বেনজিন এবং বেনজিনের মতো দেখতে যারা, তারাই হলো মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বাস আর কিছু লাগবে না এখান থেকে। তাহলে ন্যাফথালিন, এই যে ন্যাফথালিন হলে যে দুইটা বেনজিন যখন একসাথে হবে তখন ন্যাফথালিন, এই যে, এবং এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি, এই যে প্রত্যেকটা কোণায় এক একটা কার্বন চিন্তা করো, মানে কার্বনটা এখানে দেখা যাচ্ছে না আর কি, হ্যাঁ, কার্বনটাকে তুমি ইনভিজিবল রাখতে পারো, এখানে ভ্যানিশ করে দিতে পারো। প্রত্যেকটা কোণায় কার্বন আছে আর প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেন আছে, এখানে জাস্ট দ্বিবন্ধনগুলো দেখাইলেই তোমার সংকেতটা বেনজিনের মতো হয়ে যাবে। তাহলে এই যে এরকম একান্ত দ্বিবন্ধনগুলো বসায় দাও, তাহলে বেনজিন হয়ে গেল, ঠিক আছে। কার্বনগুলো দেখতে পাচ্ছ না আর কি, কার্বনগুলো দেখা যাচ্ছে না এখানে। সেমভাবে ডাবল বন্ডটা এখানে এইভাবে দিলে এটা হয়ে যায় ন্যাফথালিন, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক যুগে দুইটা উদাহরণ, বেনজিন ন্যাফথালিন মনে রাখবা, শেষ। আমরা নেক্সট দিন সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস বা আজকে যেটা বললাম এগুলার কে কাজে লাগাবো, এই চার্টটা পড়ে দেন আস্তে আস্তে আমরা অ্যালকেনে ঢুকবো, অ্যালকেনের বিক্রিয়াগুলো পড়বো, দেন অ্যালকিনে ঢুকবো, অ্যালকিনের বিক্রিয়াগুলো পড়বো, দেন অ্যালকাইনে ঢুকবো, অ্যালকাইনের বিক্রিয়াগুলো পড়বো, দেন অ্যালকোহল, অ্যালডিহাইড, পলিমারকরণ, এভাবে করে প্রতিটা অংশ শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে।